ধান সুস্থ এবং সবল রাখতে হলে নাশক বা বালাইনাশক বা পিজিআর বা ভিটামিন স্প্রে করার দরকার নেই। তখন কিন্তু ধানের গাছটা এই পাতার মাধ্যমে, স্টিমের মাধ্যমে এবং এই যে শীষ দেখতে পাচ্ছেন, এই শীষের মাধ্যমে যখন নিউট্রিশনটা নিবে, তখন কিন্তু এই ধানের দানাগুলা সহজে ব্লাস্ট রোগে আক্রমণ করতে পারবে না, অর্থাৎ ছিটা হবে না এবং পিনিকেল হিট ব্লাইটও আক্রমণ করে ধানের শীষগুলা নষ্ট করে দিতে পারবে না। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বোরো ধান চাষের শেষ স্প্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন তীব্র তাপমাত্রা চলে, এই তাপমাত্রার কারণে কিন্তু ধানের অনেক রোগবালাই আক্রমণ দেখা যাচ্ছে, বিশেষ করে পিনিকেল হিট ব্লাইট এবং ব্লাস্ট রোগ। এছাড়াও ধান বের হওয়ার পরে মাজরা পোকারও আক্রমণ দেখা যাচ্ছে। এই চাষি ভাইদের ধান সুস্থ এবং সবল আছে বা রোগবালাই মুক্ত আছে, তাদের জন্য এই ভিডিওটা না। যে চাষি ভাইরা দেখবেন যে আপনার ধানের জমিতে ফলন কম হতে পারে বা ধান সহজে বের হচ্ছে না, ধান চিটে হওয়ার সম্ভাবনা আছে বা হিট শকের সমস্যা আছে, তাদের জন্য এই ভিডিও। অতিরিক্ত তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ধানের প্রথমত পানি রাখবো, দ্বিতীয়ত এই NPKS প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম হারে ধানের জমিতে সমানে স্প্রে করে দিব। তাহলে কি হবে, যখন হিট শকটা পড়ে যাবে তখন পানিটা নিয়ন্ত্রণ করবে হিট শককে আর ধানের গাছটাকে সুস্থ রাখবে। কিন্তু NPKS দিবেন, তখন কিন্তু ধানের গাছটা এই পাতার মাধ্যমে, স্টিমের মাধ্যমে এবং এই যে শীষ দেখতে পাচ্ছেন, এই শীষের মাধ্যমে যখন নিউট্রিশনটা নিবে, তখন কিন্তু এই ধানের দানাগুলা সহজে ব্লাস্ট রোগে আক্রমণ করতে পারবে না, অর্থাৎ ছিটা হবে না এবং পিনিকেল হিট ব্লাইটও আক্রমণ করে ধানের শীষগুলা নষ্ট করে দিতে পারবে না। তৃতীয়ত অথবা হিসাবে সিলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে দিবেন। এই সিলেটেড জিঙ্ক দিলে কি হবে, এই যে ধানের শীষটা দেখতে পাচ্ছেন, এই ধানের শীষটার যে দানাগুলো আছে, দানাগুলো পুষ্ট হবে এবং সহজে ঝরে পড়বে। জিঙ্কের সঙ্গে আপনারা কি করবেন, সালফার দিবেন। সালফারের মধ্যে কি আছে, ছত্রাকনাশক আছে, মাকড়নাশক আছে এবং সার হিসাবেও কিন্তু কাজ করে। এই সালফার এবং সিলেটেড জিঙ্ক বা লিবারেল জিঙ্ক আপনারা স্প্রে করে দিবেন, তখন কিন্তু ধানের যে নিউট্রিশনের ঘাটতিটা আছে সেটি কিন্তু পূরণ করবেন। ব্লাস্ট রোগ থেকে প্রতিকার পেতে হলে অসংখ্য ভিডিওতে বলা আছে, তারপরেও আজকে আবারও বলছি, যেমন ফিলিয়া দিতে পারেন, অথবা নাটিবো দিতে পারেন, অথবা ট্রুপার দিতে পারেন, অথবা জিল দিতে পারেন, অথবা দীপা দিতে পারেন, অথবা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ধানের জমিতে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু ধানের গাছ সুস্থ এবং সবল থাকবে। তো অনেক চাষি ভাইরা বলতে পারেন যে ছত্রাকনাশকের সঙ্গে অনুখাদ্য দেওয়া যাবে কিনা। অনুখাদ্যর মধ্যে কিন্তু বোরনও আছে, বোরনও দিতে পারবেন এবং সিলেটেড জিঙ্ক আলাদাভাবে গুলিয়ে ছত্রাকনাশকের সঙ্গে স্প্রে করতে পারবেন। আবার ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু NPKও আপনারা ধানের জমিতে স্প্রে করতে পারবেন। ধানের শেষ স্প্রেটা কি করবেন, কারেন্ট পোকার আক্রমণ কিন্তু খুব কম দেখা যাচ্ছে, কিন্তু একটি পোকা সবচাইতে বেশি আক্রমণ দেখা দিয়েছে অল বাংলাদেশে। সেটি হচ্ছে যখন শীষটা বের হয়, বের হওয়ার পরে শীষটা শুকিয়ে যায়, এই শীষটা কিন্তু টান দিলে উঠে আসতেছে। এটিকে অনেক চাষি ভাইরা মাছ কাটা পোকা বলে এবং লেদা পোকা বলে, অনেকেই মাজরা পোকা বলে। মূলত এটি মাজরা পোকা। এটা কিভাবে থাকে, যখন ধান বের হওয়ার আগে আমরা মাজরা পোকা যখন কীটনাশক প্রয়োগ করি, এই কীটনাশক প্রয়োগ করে সঠিকভাবে আমরা কীটনাশকটা প্রয়োগ না করার ফলে কি হয়, এই মাজরা পোকাটা সুপ্ত অবস্থায় ধানের যে খোল আছে, এই খোলের ভিতরে বা স্টিমের গিটের ভিতরে ঢুকে থাকে। যখন এই ধানের শীষটা বের হয়, নরম অংশটুকু এরা খেয়ে ফেলে, তখন হয় কি ধানের শীষটা একদম শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়, কেননা মাটি থেকে নিউট্রিশনটা সংগ্রহ করতে না পারার কারণে এই ধানের শীষটা শুকিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু অনেক চাষি ভাইরা ভুল কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে থাকে, যেমন ব্লাস্ট রোগের ওষুধ দেয়। এই সময় কিন্তু ব্লাস্ট রোগের ওষুধ দেওয়া যাবে না, এই সময় মাজরা পোকার ওষুধ দিতে হবে, অথবা আপনাদের কারেন্ট পোকার কীটনাশক স্প্রে করতে হবে। যেমন কারেন্ট পোকার কীটনাশক যেমন সাবা দিতে পারেন, বা নিট শট দিতে পারেন, বা হপার শট দিতে পারেন, বা কারেন্ট শট দিতে পারেন, বা অথবা হিসাবে প্লেনাম দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক, অথবা আপনারা এসিপিড গ্রুপের কীটনাশক দিতে পারেন, অথবা অ্যাসাটপ গ্রুপের কীটনাশক আপনারা ধানের জমিতে প্রতি লিটার পানিতে 1 গ্রাম অথবা প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী যদি দেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা দমন হবে, পাশাপাশি কারেন্ট পোকাও আক্রমণ করবে না। ধানের শেষ স্প্রে দ্বিতীয়, এই কারেন্ট পোকার কীটনাশকের সঙ্গে অবশ্যই আপনাদের কি করতে হবে, একটি ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে ব্যাকটেরিয়া নাশক কেন দিব, কেননা তীব্র তাপমাত্রার মধ্যে ধানে হিট শক হতে পারে।
এই হিট শক যাতে না হয় এজন্য এই ব্যাকটেরিয়া নাশক ধানের জমিতে দিতে হবে। যেমন ব্যাকটোবন অথবা ব্যাকটল অথবা ব্যাকটাপ অথবা কিমিয়া, এই গ্রুপের যে কোনো একটি ব্যাকটেরিয়া সাইট আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে যদি কারেন্ট পোকার কীটনাশকের সঙ্গে স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু ধানের গাছ সুস্থ এবং সবল থাকবে, কোনো প্রকার রোগবালাই আক্রমণ করতে পারবে না। কারেন্ট পোকা এবং ব্যাকটেরিয়া সাইটের সঙ্গে আপনারা কি করবেন, ছত্রাকনাশক প্রয়োগ করবেন। আপনারা যদি ধানের জমিতে দেখেন যে কোনো প্রকার ছত্রাকজনিত রোগ নাই, তাহলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা দিতে পারেন। যেমন নইন দিতে পারেন, বন্ডেজ দিতে পারেন অথবা অটোস্টিন দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন। তাহলে কি হবে, ব্যাকটেরিয়া দমন করা সম্ভব হবে এবং ছত্রাকজনিত যে রোগগুলো আছে সেটিও কিন্তু দমন করা সম্ভব হবে। এবং এই কারেন্ট পোকা যখন কীটনাশক দিবেন তখন কিন্তু পোকাও দমন করা সম্ভব হবে। অনেক চাষি ভাইরা আপনারা বলতে পারেন যে ধানের জমি আমার সম্পূর্ণ সুস্থ এবং সবল আছে, তারপরেও আমি পিজিআর বা ভিটামিন দিতে চাই, তাহলে কি দিতে হবে? এই ছত্রাক কীটনাশক বা ব্যাকটেরিয়া নাশকের সঙ্গে দিতে পারবো কিনা? দেখেন, পিজিআর বা ভিটামিন আলাদা দেওয়া ভালো, তারপরেও যদি আপনারা স্প্রে করার সুবিধার্থে দিতে চান তাহলে আলাদা আলাদাভাবে গুলি নিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে আপনারা পিজিআর বা ভিটামিন ধানের জমিতে স্প্রে করে দিলেও কিন্তু দানার শীষটা গঠনটা আছে, এই গঠনটা ভালো হবে, এতে করে কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি হবে। সেক্ষেত্রে কোন কোন পিজিআর দিতে পারেন? বলবান দিতে পারেন অথবা ফ্লোরা দিতে পারেন অথবা বায়োগ্রিন দিতে পারেন অথবা টপ গোল্ড দিতে। প্রতি লিটার পানিতে ধানের কন্ডিশন অনুযায়ী 1 থেকে 4 মিলি হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা ভালো হবে। পিজিআরের সঙ্গে যদি বোরন দেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম, তাহলে আরও ভালোভাবে ধানের গঠনটা বৃদ্ধি হবে এবং ফলনটাও ভালো হবে। তবে পিজিআর বা বোরন যখন আপনারা ধানের জমিতে স্প্রে করবেন তখন কিন্তু অবশ্যই 72 ঘন্টা পরে যে কোনো একটি কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করবেন? কোনো ভিটামিন বা অনুখাদ্য দিবেন, ধানের জমিতে অনেক সময় পোকামাকড় আক্রমণ করতে পারে, এই জন্য আপনারা কীটনাশক দিবেন। যেমন ডাসবান অথবা আপনারা মার্শাল দিতে পারেন অথবা আপনারা কাসিড দিতে পারেন অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় আক্রমণ করতে পারবে না। যে চাষি ভাইদের ধান 15-20 দিন পরে কাটবো, সেই চাষি ভাইদের ধানের জমিতে যদি শুধুমাত্র ব্যাকটেরিয়া বা ব্লাস্ট রোগে আক্রমণ থাকে, সেক্ষেত্রে বালাইনাশক স্প্রে করতে পারেন। আর যদি কোনো প্রকার সমস্যা না থাকে, ধানের কন্ডিশন ভালো থাকে, সেক্ষেত্রে 15-20 দিন পরে যদি কাটেন, কোনো প্রকার ধানের জমিতে কি কীটনাশক বা বালাইনাশক বা পিজিআর বা ভিটামিন স্প্রে করার দরকার নাই। তবে যে 15 দিন পরে বা 20 দিন পরে কাটবো, আর কি দেওয়া যেতে পারে? যদি উচ্চ মাত্রার ভালো ফলন পেতে চান, অনেকে হরমোন দিতে চান, তাহলে হরমোন প্রতি 30 লিটার পানিতে আপনারা একটি ট্যাবলেট দিলেও কিন্তু ধানের ফলনটা ভালো পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।